গভীর রাত, চারপাশ অস্বাভাবিক রকমের চুপচাপ। একটি গলায় দড়ি দেওয়া মেয়ের লাশ দাফন করে মাত্রই গোরস্থান থেকে ফিরেছে করিম, জব্বার আলী আর রতন। কিন্তু ফেরার পর থেকেই রতন ভয়ে পাথরের মতো হয়ে আছে। করিম তাকে জিজ্ঞেস করতেই রতন কাপা কাপা গলায় বলে, মাইয়াডাক চোখ দুইটা দেখছিলেন ভাইজান, মনে হইতাছিল জিন্দা। কবরে নামানোর সময় ওর চোখে কোনো ভয় বা কষ্ট ছিল না, ছিল খালি রাগ। শুধু তাই নয়, কবরে মাটি দেওয়ার সময় রতন স্পষ্ট শুনেছিল ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছে, আমার দড়িটা কই। করিম প্রথমে রতনের কথায় কান না দিলেও কিছুক্ষণের মধ্যেই সে নিজেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। সে তার বাড়ির বারান্দায় কাদামাখা একজোড়া ভেজা মিয়েলি পায়ের ছাপ দেখতে পায়, যা ঘরের ভেতরের দিকে মুখ করা। পকেট থেকে টর্চ জেলে দেখে ছাপগুলো একদম তাজা। হঠাৎ বাড়ির পেছনের বাঁশবাগান থেকে ভারী ভেজা একটা দড়ি মাটিতে ঘষটে টেনে নিয়ে যাওয়ার শব্দ আর তার সাথে বাতাসে ভেসে আসা এক চাপা কান্নার আওয়াজ শুনতে পায় করিম। জীবনে প্রথমবার সত্যিকারের ভয় পেয়ে সে দ্রুত ঘরের সব দরজা জানলা বন্ধ করে দেয়। এদিকে রতন নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে কাঁপছিল। হঠাৎ সে তার ঘরে পচা পাটের দড়ি আর কবরের ভেজা মাটির তীব্র গন্ধ পায়। সে অবাক হয়ে দেখে তার বিছানার পাশে কম্বলের ওপর একটি ভেজা দড়ির টুকরো পড়ে আছে, যা থেকে টপ টপ করে পানি ঝরছে। দড়িটা হঠাৎ জীবন্ত কেঁচোর মতো নড়তে শুরু করে এবং ঘষতে ঘষতে তার দিকেই এগিয়ে আসে। রতন পালাতে গিয়ে দরজার ছিটকিনি খুলতেই যেন বরফ হয়ে যায়। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে সেই ফাঁস দেওয়া তরুণীর আত্মা। তার শরীর পানিতে ভেজা, গলা একদিকে হেলে আছে, চোখে কোনো মনি নেই, আর তার হাতে ধরা সেই ফাঁসির দড়ির বাকি অংশ। ভয়ে রতনের প্রচণ্ড জ্বর আসে। সে ঘোরের মধ্যে প্রলাপ বকতে থাকে, আমারে ছাইড়া দে, ওই দড়িটা আমারে ডাকতাছে, দড়ি ফিলাইয়া না দিলে ও আমার গলায় দড়ি পরাইয়া দিব। সব শুনে জব্বার আলী বুঝতে পারেন আসল সর্বনাশ কোথায় হয়েছে। লাশ তাড়াহুড়ো করে দাফন করার সময় তারা মেয়েটির ফাঁসির দড়িটা সেই বটগাছের গোড়াতেই ফেলে এসেছিলেন। তিনি জানান, যে জিনিস দিয়ে অপঘাতে মৃত্যু হয় তার প্রতিটি আশের মধ্যে মৃত ব্যক্তির শেষ নিঃশ্বাসের কষ্ট ও আক্রোশ জমা থাকে। যতদিন না ওই দড়ি কবরে দাফন করা হবে, আত্মা মুক্তি পাবে না। রতনকে বাঁচাতে করিম আর জব্বার আলী রাতেই সেই গা ছমছমে বটগাছের নিচে ফিরে যান। করিম ভয়ে বুকে পাথর বেঁধে গাছে ওঠে। সে দেখে ডালে দড়িটা ঝুলছে। দড়ি ধরার ঠিক আগে চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, আর মেয়েটির আত্মা করিমের ঠিক ওপরের ডাল থেকে উল্টো হয়ে মাথা ঝুলিয়ে তাকে বীভৎস হাসি দেয়। করিম এক ঝটকায় দড়িটা টান মেরে ছিঁড়ে আনে, কিন্তু আত্মাটি মিলিয়ে যাওয়ার আগে তার লম্বা ও ধারালো নখ দিয়ে করিমের হাতে গভীর আঁচড় কেটে দেয়। দড়ি উদ্ধারের পর তারা আবার গোরস্থানে গিয়ে কবর খুঁড়তে আরম্ভ করে। মাটি কাটার সাথে সাথে ভেতর থেকে এক ভ্যাপসা পচা গন্ধ বেরিয়ে আসে, যা লাশের নয় বরং জমানো ক্রোধ আর ঘৃণার গন্ধ। কফিনের ঢাকনা খুলতেই তারা শিউরে ওঠে। লাশটি চিত হয়ে শুয়ে নেই, বরং হাঁটু গেড়ে বসে আছে, আর তার দুটো হাত কফিনের ঢাকনার উপর এমনভাবে রাখা যেন সে ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করছিল। লাশটি করিমের দিকে হাত বাড়িয়ে বলে, আমারে দড়িটা দে, আমি আবার ঝুলব। ঠিক তখনই গোরস্থানের গেটের দিক থেকে রতনের চিৎকার ভেসে আসে। ঘুমের ঘোরে রতন হেঁটে গোরস্থানে চলে এসেছে, আর তার পেছনে একটা কালো ছায়া তাকে নিয়ন্ত্রণ করছে। রতনের রূপ ধারণ করা আত্মাটি করিমের দিকে ঝাঁপিয়ে পড়ার ঠিক আগেই করিম তার সর্বশক্তি দিয়ে দড়িটা কফিনের ভেতর থাকা লাশের ওপর ছুঁড়ে মারে। দড়িটা লাশ স্পর্শ করতেই এক বিকট তীব্র আর্তনাদ করে আত্মাটি কালো ধোঁয়ার রূপ নিয়ে কফিনে ঢুকে যায়। সব বিপদ কেটে যাওয়ার পর তারা দ্রুত মাটি চাপা দিয়ে রতনকে কাঁধে তুলে বাড়ির দিকে রওনা হয়। করিম জানে, শুধু দড়ি নয়, তারা আসলে এক অতৃপ্ত আত্মার যন্ত্রণাকে দাফন করে এসেছে। কিন্তু তার হাতের সেই কালো আঁচড়ের দাগটা চিরকাল থেকে যাবে, যা তাকে